ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আগামী বছর যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অবতীর্ণ হবে তারা এই মুহূর্তে স্কুল যেতে পারছো না, কোথাও টিউশন যেতে পারছো না, হয়তো ভাবছো কীভাবে পড়াশোনা করব। তাই তোমাদেরকে কিছুটা সাহায্য করার জন্যে এবং কিছুটা আমার মনের কৌতূহল নিরসনের জন্য আমি তোমাদেরকে সিলেবাস ভিত্তিক পরীক্ষার প্রয়োজনীয় জিনিস ভিত্তিক তোমাদেরকে আমি কয়েকটি সিলেবাসের কথা বলবো। বিশেষ করে ইংরেজির, তোমরা যেটা ভয় পাও ইংরেজি নিয়ে, ভয়ের কোনো কারণ নেই। তোমরা ক্লাস 11-এ শেক্সপিয়ার্স বা টেলস অফ শেক্সপিয়ার যে ড্রামাগুলো তোমরা পড়ে এসছো, অথেলো, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, সব পড়ে এসছো। এগুলো তো শেক্সপিয়ার নাম সম্বন্ধে খুবই পরিচিত। তো সেই 11-এর সামান্য অভিজ্ঞতা থেকে তোমরা শেক্সপিয়ার সম্বন্ধে অনেকটাই জেনে এসছো, অনেকটা আগ্রহ পেয়েছো। তো এই কবিতাতে তোমাদের সিলেবাসে খুব সুন্দর একটি সনেট আছে, নাম সনেট নম্বর 18। উচ্চ মাধ্যমিক সংসদ তার যে পাঠ্যপুস্তক করেছেন তাতে লিখেছেন শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এখন এইটা পড়বার আগে কয়েকটা জিনিস তোমাদের শেক্সপিয়ার সম্বন্ধে একটু ধারণা দরকার। শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার জীবনে নাটক, যেটা তোমার ড্রামা বা প্লে বলো, বহু কবিতা, পোয়েমস যেটাকে বলো তোমরা, লিখেছেন, তোমরাও পড়েছ। কিন্তু শুধু ড্রামাটিস্ট বা প্লে রাইটার হিসাবে তাকে যতটা না আমরা ভালোভাবে জানব, তার প্রতিভা ছিল, বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। সেখানে আমরা যদি এটা সনেট, যেটাকে আমরা বাংলায় চতুর্দশপদী কবিতা বলে বলি, এ মোমেন্টস মনুমেন্ট ভাবতে পারো। সনেট কনসিস্টিং অফ 14 লাইন্স, 14 লাইন নিয়ে তৈরি করা কবিতা, তার নাম সনেট। তো তিনি 154 সনেট লিখেছিলেন। আমাদের ভাবতে অবাক লাগবে, এই বহু প্রতিভাবান ব্যক্তিটি 154টা বা 154 যে সনেট তিনি লিখেছিলেন, প্রতিটা সনেটে একই রকম বৈশিষ্ট্য তিনি বজায় রেখেছেন, যেটা আমরা আমাদের ভাষায় বলি স্ট্যাঞ্জা, প্যারা, অনেক কিছু বলি। কিন্তু তিনি নিজস্ব আঙ্গিকের নাম দিলেন। 14টা লাইনকে তিনি ভাগ করলেন কিভাবে না, প্রথম 4 লাইন, যেটা 4 লাইন্স বলছি, তিনি 4 লাইন স্ট্যাঞ্জা, ফার্স্ট স্ট্যাঞ্জা, সেকেন্ড স্ট্যাঞ্জা, এমন কথা তিনি বলেননি। তিনি কি নাম দিলেন? ফার্স্ট কোয়াট্রেইন, QUATRAIN। পরের যে সেকেন্ড স্ট্যাঞ্জা বা সেকেন্ড যে 4টা লাইন, তাকে তিনি নাম দিলেন সেকেন্ড কোয়াট্রেইন। পরে চলে আসছি আমরা একইভাবে থার্ড কোয়াট্রেইন। তাহলে দেখো 4 + 4 + 4, অর্থাৎ ফার্স্ট কোয়াট্রেইন 4 লাইন, সেকেন্ড কোয়াট্রেইন আরও 4 লাইন, থার্ড কোয়াট্রেইন 4 লাইন, তাহলে হয়ে গেল আমাদের 12 লাইন। লাস্ট যে 2 লাইন থাকছে, কি সুন্দর তিনি নাম দিয়েছেন রাইমিং কাপলেট। আমরা কাপলেট বললেই চলবে, জোড়া, যুগ্ম। এটাই ছিল শেক্সপিয়ারের সনেটের বৈশিষ্ট্য। যাই হোক, সনেট বলতে গেলে তোমাদের আরেকটু কথা আমাদের বলার দরকার আছে। আমরা জানি সবাই যে সনেটটা কি না, আমরা জেনেছি 14 লাইন একটা কবিতা হবে, কনসিস্টিং অফ 14 লাইন্স, যার মধ্যে একটা লিরিক্যাল টাচ, গীত কবিতার সুর থাকবে। অনেক সনেটের বৈশিষ্ট্য আছে। তবে আমরা প্রথমে সনেট বলতে গেলে যে ব্যক্তির কথা আমরা উল্লেখ না করলে সনেট সম্বন্ধে আমরা এগোতে পারবো না। তিনি ছিলেন ইতালির একজন বিখ্যাত কবি, তার নাম তোমরা সবাই শুনেছ, পেত্রাক। পেত্রাকও সনেট লিখেছিলেন, শেক্সপিয়ারও লিখেছিলেন। পেত্রাকের যে সনেট, সেটাও ছিল 14 লাইন, কারণ নিয়ম তাই। শেক্সপিয়ারও লিখেছেন 14 লাইন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পেত্রাকান সনেট অ্যান্ড শেক্সপিয়ারিয়ান সনেট? এখন দেখো, ইতালি দেশের মানুষ বলে তিনি, কেউ কেউ তার নাম দিয়েছে ইটালিয়ান সনেট বা পেত্রাকান সনেট। অপরদিকে রানী এলিজাবেথের সময় শেক্সপিয়ারের আবির্ভাব, সেই সময় তিনি বিখ্যাত কবি, বিখ্যাত নাট্যকার, কি নন তিনি? তো সেইভাবে শেক্সপিয়ারের নাম অনুসারে আমরা বলি শেক্সপিয়ারিয়ান সনেট, কেউ কেউ বলে থাকি আমরা এলিজাবেথান সনেট। তো যাই হোক, পেত্রাক যেটা লিখলেন সেটা কি না, প্রথম ছিল ওনার লিখাতে 8 লাইন, যেটাকে ইংলিশে বলি অক্টেভ, বাংলায় বলে অষ্টক, কনসিস্টিং অফ 8 লাইন্স। এই যে প্রথম 8টি লাইনকে নিয়ে একটা স্ট্যাঞ্জা,
এটা হচ্ছে অক্টেভ বা বাংলায় বলি অষ্টক। পরে চলে আসছি আমরা নেক্সট 6 লাইন্স, তাহলে এইটা হচ্ছে সেস্টেট, SESTET, বাংলায় বলে ষষ্ঠ। তাহলে এই 8 + 6, তাই 8 + 6 = 14, তাহলে এটা হয়ে গেল সনেট। এটা গেল শেক্সপিয়ার নয়, সম্পূর্ণ পেত্রাকান ফর্ম। তাহলে আমরা পেত্রাকান সনেটটা দেখলাম কি, তার স্ট্রাকচারটা কি 8 + 6। অপরদিকে শেক্সপিয়ার চলে আসি, তিনিও লিখলেন 14 লাইন, কিন্তু ওনার সঙ্গে পার্থক্যটা কোথায়? ইনি নিজস্বভাবে লিখলেন প্রথম 4 লাইন, যেটা একটু আগেই বললাম, ফার্স্ট কোয়াট্রেন 4 লাইন, সেকেন্ড কোয়াট্রেন আবার 4 লাইন, থার্ড কোয়াট্রেন 4 লাইন, লাস্ট যে দুটো লাইন থাকছে তার নাম হচ্ছে রাইম বা রাইমিং কাপলেট। এটা মোটামুটি শেক্সপিয়ারিয়ান সনেট, পেত্রাকান সনেট সম্বন্ধে একটা আইডিয়া তোমরা পেলে। এবার তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা আগেই বলেছি আমি, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটাকে আমরা সনেট 18 বলে জানি। শেক্সপিয়ার তার 154খানা সনেটের মধ্যে কোনোটাতে নিজস্ব নাম দিয়ে যাননি যেটা এই কবিতার এই নাম, তিনি 1 2 3 4 করে 154 লিখে গেছেন। তো যাই হোক, আমরা শেক্সপিয়ার সনেট পড়তে গেলে যেটা পাঠ্য বিষয়ে কবিতা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, দেখো নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রথমে আমাদের প্রশ্ন হচ্ছে যে কবি, এখানে আমরা সনেটিয়ার বা পোয়েটই বলবো শেক্সপিয়ারকে, এখন ড্রামাটিস্ট হিসেবে আমরা দেখবো যেহেতু কবিতা পাঠ করছি আমরা। তো কবিতা স্টার্টিংয়ে এই কবি প্রথম যে তার টাইটেল বা প্রথম লাইন যেটা বলছি আমরা, সেখানে জিজ্ঞাসা চিহ্ন কেন? খুব ইন্টারেস্টিং ব্যাপার যে প্রথমে তিনি জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ কোশ্চেন মার্ক দিয়ে তিনি কবিতাটা শুরু করছেন। সনেট 18-এর ফার্স্ট লাইনটাই হচ্ছে ইন্টারোগেটিভ কোশ্চেন। তো যাই হোক, তো আমরা ধরে নিই প্রথমে তিনি প্রশ্ন করলেন পাঠকদের উদ্দেশ্যে, তারপরেই দেখা যাবে তিনি সমস্ত উত্তর সুন্দরভাবে আমাদের দিয়েছেন। তাই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই যে কবিতাটা আমরা পড়ছি বা পড়ব, দেখো এটা একটা কিসের উদাহরণ? আমরা বলতে পারি রেটোরিক্যাল কোশ্চেন, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি কিছু আলংকারিক প্রশ্ন থাকে, হ্যাঁ বাচকও হতে পারে, না বাচকও হতে পারে, অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। তার মানে কবি প্রথমেই এমন একটা প্রশ্ন করে বসলেন যে আমার মনে হয় শ্যালাই কম্পেয়ার দি, আমি কি তোমাকে তুলনা করতে পারি? অর্থাৎ কবির মধ্যে ডাউট এসছে যে না, বোধ হয় তার বন্ধুকে কম্পেয়ার করা বা তুলনা করাটা উচিত হবে না। তাই তিনি অবাক হয়েছেন, আই ওয়ান্ডার, আমি অবাক হই। মানে কবি নিজেই বলছেন যে আমাকে তোমাকে ওর সঙ্গে তুলনা করা উচিত হবে কেন? না কবি যেন, কবিতা পড়লে আমরা বুঝতে পারি কবি যেন বলতে যাচ্ছেন যে সামার সিজনের মতো তার বন্ধু, যার নিয়ে আমরা কবিতা পড়বো বা এক্ষুনি দেখব, সেখানে দেখা যাবে যে বন্ধু সামারের মতো ইয়াং, বিউটিফুল, খুব সুন্দর সব ব্যাপার এখানে আছে। কিন্তু দেখা যাবে কবিতাটা যত প্রোগ্রেসিভ ওয়েতে আমরা এগোবো, আরও যখন এগিয়ে এগিয়ে যাবো কবিতার দিকে, থিমটার দিকে আরও বেশিভাবে যাব, তখন দেখব যে কবি বলছেন যে না, তুমি সামারকেও ছাড়িয়ে যাচ্ছ, অর্থাৎ তোমাকে গরম ঋতুর সঙ্গে, গ্রীষ্মকালের সঙ্গে তোমাকে তুলনা করাটা যথেষ্ট হবে না, তার চেয়েও তুমি আরও সুন্দর, আরও ইয়াং, আরও ভাইটাল, এইসব কথাগুলো কবিতাতে আছে। যাই হোক, প্রথম যে লাইনটা আমরা পেলাম, আগেই বলেছি শেক্সপিয়ার নিজে কোনো কবিতার নাম দিয়ে যাননি। ওনার কবিতাটা কী ছিল? সনেট নম্বর 18। কাউন্সিল বা পর্ষদ, ছাত্রছাত্রীর সুবিধার্থে প্রথম লাইনটাকে চুজ করেছেন যে এটা হচ্ছে কবিতার টাইটেল, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। অর্থাৎ কবি যেন বলতে যাচ্ছেন, শ্যাল আই ড্র এ পিকচার অর কম্প্যারিজন বিটুইন দি অ্যান্ড সামার্স ডে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে দি, আমরা তো দ্য, দি এসব বলি, THEE দি, খুব ভালো জিনিস, এটা তোমাদের জানার দরকার আছে। দি মানে হচ্ছে ইউ, তুমি। আমরা যখন দাও বলছি THOU, এর মডার্ন ইংলিশটা আমরা বলছি তুমি মানে ইউ। যখন আমরা বলছি দি, THEE, সেটাও কিন্তু ইউ। প্রবলেমটা কোথায়? একটা ইউ মানে, প্রথম ইউ মানে তুমি, আর এই ইউ মানে হচ্ছে তোমাকে। অর্থাৎ কবিতার বা কোনো কথার শুরুতে ইউজ করলে ইউ, তার বাংলা দাঁড়ায় তুমি।
আবার লাস্টে যদি বলি ইউ তখন সেটা তুমি থাকে না, হয়ে যায় তোমাকে। তাহলে কবি যখন বলবেন দি, THEE, অর্থাৎ তোমাকে, তোমাকে কি আমি তুলনা করতে পারি? কবি কনফিউজড স্টেটে বলছেন। সেকেন্ড লাইন কি বলছেন? দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। কি সুন্দর লাইন! এই যে THOU, দাও আর্ট, আমরা আর্ট বলতে অন্য বুঝি শিল্প, কিন্তু এখানে আর্ট হচ্ছে একটা ভার্ব, কবি ইউজ করেছেন, এটা হচ্ছে আর, আমাদের ভাষায় হচ্ছে RARE। আগেকার দিনে ইংরেজি, তখন এই ধরনের কবি ইউজ করতেন। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। কবি তার বন্ধুকে কি বলছেন? যে তুমি, যদি তুমি গ্রীষ্মের দিনের সঙ্গে তোমাকে আমি তুলনা করি, দেখা যাবে তোমার যে সৌন্দর্য অনেক সুন্দর, অনেক বেশি টেম্পারেট। দেখো ওয়ার্ডটা কত সুন্দর, টেম্পারেট, যাকে আমরা বাংলায় বলি সহনশীল। অর্থাৎ তুমি অনেক বেশি মার্জিত, অনেক বেশি সুন্দর। অর্থাৎ যেটাকে আমরা টেম্পারটা ওয়েদার ক্ষেত্রে ইউজ করি, নাইদার হট নর কোল্ড, তখন আমরা টেম্পারেট বলি। তো এখানে কি, ওর বন্ধু হচ্ছে খুবই মানানসই, খুবই সুন্দর। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস, দেখো রাফ মানে আমরা সবাই জানি হার্স, কর্কশ, খারাপ, অনেক কিছু মানে হয়। বাতাস যখন খুব জোরে বয়, ডু শেক, কবিরা শুধু শেক না বলে ডু ইউজ করেন কেন? যেমন আমরা বলি বাংলায় আমি যাই, আই গো, কিন্তু এটা আমেরিকান ইংলিশে বলা হয় আই ডু গো, মানে সে একই জিনিস দাঁড়ায়, আই গো। তো যাই হোক, কবি কি বলছেন? রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। ইউজটা দেখো, দ্য ডার্লিং বার্ডস অফ মে। ডার্লিং কেন না, কোনো ফেভারিট জিনিসকে, প্রিয়তম জিনিসকে লোক ডার্লিং বলে, বাচ্চাদের বলে। বার্ডস মানে ফুলের কুড়ি, সে তো সুন্দর। মে, ক্যাপিটাল M, অর্থাৎ মান্থ অফ মে। মে মাস মানে আমাদের দেশে প্রচুর গরম, হট সিজন, কিন্তু ইংল্যান্ডে সেসব জায়গায়, কোল্ড কান্ট্রি যেখানে, সেখানে একটা টেম্পারেট ওয়েদার থাকে, ভালো আবহাওয়া থাকে, সুন্দরভাবে সূর্যের আলো অনুভূত হয়। কবি বলছেন যখন রাফ উইন্ডস, ওই সময় হঠাৎ বাতাস বইতে শুরু করে, এলোপাথাড়ি বাতাস, সেগুলো শেক করে, কাঁপিয়ে দেয়, আন্দোলিত করে। কি হয় না, সেই সময় ফুলের কুঁড়িগুলো অনেকেই ঝরে পড়ে যায়। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেথ। এখন দেখো সামার্স লিজ, সামার্স লিজ কেন না, কবি লিজ বল, এখন লিজ এটা লিগ্যাল টার্ম, আমরা বাংলায় কি বলতে পারি, চুক্তিপত্র, একটা এগ্রিমেন্ট। সামার্স লিজ কেন না, যেন ধরে নিতে হবে মে মাসটাতে সামার যেন থাকে, গ্রীষ্ম ঋতু থাকে, গরম ঋতু বা গ্রীষ্ম ঋতু যেন লিজ নিয়েছে, ওই 2 মাসের জন্য থাকবো আমি, তারপর আমার লিজ ছেড়ে দিতে, আমাকে চলে যেতে হবে। তাই কবি বললেন সামার্স লিজ। হ্যাথ অল টু শর্টার ডেথ, এই যে হ্যাথ, HATH ওয়ার্ডটা ভালো করে দেখো, হ্যাথ এখন ইউজ নেই, যেটাকে আমরা হ্যাজ বলি, HAS, কবি ইউজ করেছেন হ্যাথ। আর কি, অল টু শর্ট এ ডেট, অর্থাৎ গ্রীষ্ম ঋতু বেশিক্ষণ থাকবে না, একটা সময়ের পর তাকে চলে যেতে হবে। এর মধ্যে একটা কথা লুকিয়ে আছে, চিরস্থায়ী ব্যবস্থার মতো কিন্তু কোনো ঋতু আমাদের দেশে আসে না, কোনো দেশেই আসে না, সাইক্লিক অর্ডারে আসে, যে যার সময়সীমা, ডিউরেশন অফ পিরিয়ড যখন চলে যায় তারা সব চলে যায়, গ্রীষ্ম ঋতু চলে যাবে। তো কবি এটা কেন বললেন? ঠিক এটা গেল তার প্রথম 4 লাইন, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টেন হলো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেথ। এই যে প্রথম 4 লাইন, এটাকে কবি নাম দিয়েছেন ফার্স্ট কোয়ার্টেন। তাহলে ফার্স্ট কোয়ার্টেনটা থেকে নিশ্চয়ই তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা আসবো সেকেন্ড কোয়ার্টেন। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স। দেখো সামটাইমস টু হট,
মাঝে মাঝে প্রচুর গরম, যেটাকে আমরা স্কর্চিং হিট অফ সামার বলি, অতিরিক্ত গরম। আর কি সেখানে আছে? দ্য আই অফ হেভেন সাইন্স, কি সুন্দর কথা, আই অফ হেভেন। আমরা কেউ জানি না হেভেন কোথায়, শুধু জানি স্বর্গ, প্যারাডাইস, এইটুকু জানি উপরের দিকে কিছুটা আছে বোধ হয়। যাই আমরা স্কাইতে চিনি, আকাশ। এই যে আই অফ হেভেন, স্বর্গের চোখ, কম্পেয়ার করে নিতে পারি, আমরা তুলনা করতেই পারি যে আকাশের চোখ। এখন আকাশের চোখ কি হতে পারে? সান, সূর্য। তাহলে আই অফ হেভেন সাইন্স, অর্থাৎ সূর্য যখন আলোক দেয়, চারদিকে যখন তার আলো বিচ্ছুরিত হয়। অ্যান্ড ওফুন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, একটু বড় লাইন, ওফুন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন, খুব ফলো করো, হিজ গোল্ড কমপ্লেক্সন, হিজ ম্যাসকুলিন জেন্ডার, অর্থাৎ সূর্য এখানে হিজ, পার্সনিফিকেশনটা কেমনভাবে করা হয়েছে দেখো, গোল্ড কমপ্লেক্সন ডিমড। এখন গোল্ড কমপ্লেক্সন, তার যে গায়ের রং, সেই চেহারাটাকে কমপ্লেক্সন বলা হচ্ছে, সোনালি। সূর্যের আলো কি হয়ে যাচ্ছে না, ডিমড হচ্ছে, অর্থাৎ কখনো কখনো মৃদু হয়ে যায়, নিষ্প্রভ হয়ে যায়, অর্থাৎ তার যে জ্যোতিটা, তার যে আলোর প্রখরতাটা কিছুটা কমে যায়। কিভাবে কমানো যায়? রোদ হলে আমরা কি করি? রোদটা ডাইরেক্ট লাগাবো না মাথাতে, আমরা ছাতা ধরি। তো সেই সময় ছাতার কাজ করে কে? ক্লাউডস, মেঘ। তাহলে মেঘ এসে সূর্যটাকে যদি কিছুক্ষণ কভার করে দেয়, তাহলে সূর্যটা ডাইরেক্ট এখানে আসতে পারছে না, তখন কিন্তু নিষ্প্রভ, যেটা ডিমড বলা হচ্ছে, যে মাঝে মাঝে মেঘ এসে কি করে, সূর্যটাকে কভার করে ঢাকা দিয়ে দিতে পারে, তখন তার আলোটা আসতে পারে, সেটাকে ডিমড বললেন কবি। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এই জন্য চিরন্তন সত্যের মতো কথা, ইউনিভার্সাল ট্রুথ। ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, কেন কবি বললেন? আজ যেটা সুন্দর, কাল সেটা সুন্দর থাকবেই বা থাকতে পারে, এমন প্রবাবিলিটি বা এমন সম্ভাবনা আমরা নাও করতে পারি। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এই যে দেখো, ফেয়ার ফ্রম ফেয়ার, একে আমরা ইংরেজিতে বলি অ্যালিটারেশন। অর্থাৎ ব্যাপারটা এরকমই যে কোনো কিছু যখন পুনরাবৃত্তি ঘটে, বারবার কথাকে বলা হয়, তাকে রিপিটেশন বা অ্যালিটারেশন বলি। কবি কি সুন্দরভাবে বললেন, ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। কোনো সুন্দর বস্তু বা সুন্দর জিনিস না, অনেক সময় কি হয়, মাঝে মাঝে ডিক্লাইন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আজকের চেহারা খুব গ্লেজ আছে, খুব বিউটিফুল লুকিং তার মধ্যে আছে, বিউটি একটা আছে, সৌন্দর্য আছে, আর আজ আছে, কাল সে ডিম হতেই পারে, কাল সে বিবর্ণ হতে পারে, পেল হয়ে যেতে পারে। তো এইভাবে কবি বলছেন, বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, অর্থাৎ কবি আগেই বলে ফেললেন যে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ইজ সাবজেক্ট টু ডিক্লাইন, এটা অস্বীকার করতে আমরা পারি না। ঠিক বাই চান্স মানে হঠাৎ, অফ নেচার চেঞ্জিং প্রসেস, সেটাকে তিনি বললেন চেঞ্জিং কোর্স, কি করছেন না, আনট্রিমড। দেখো, এই যে চেঞ্জিং কোর্স, এটা নেচারের ব্যাপার, প্রকৃতির নিয়মটাই হচ্ছে চেঞ্জ, একরকম এক জিনিস একদিন সব থাকে না, চেঞ্জ, এই টাইম ইজ ফ্লিটিং। তো এখানে কবি কী বলতে যাচ্ছেন, যে প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রতিটা জিনিস, প্রতিটা বস্তু, ইভিন প্রতিটা হিউম্যান বিংস, প্রতিটা প্রাণী, সবার পরিবর্তন হবে। তাই প্রকৃতির নিয়মে, কালের নিয়মে সবকেই কী করতে হবে, পরিবর্তিত হতে হবে, পাল্টে যেতে হবে। এখন আনট্রিমড বলতে কি, যাকে আমরা অপরিবর্তিত বলবো, কিন্তু চেঞ্জিং কোর্স যখন হবে, সেটাকে আনচেঞ্জ কখনো হতে পারে? এটা তো ন্যাচারাল ব্যাপার, চেঞ্জিং প্রসেসটা থাকবেই। এই গেল সেকেন্ড কোয়াট্রিন। অর্থাৎ আরেকবার বলে দিচ্ছি আমি, সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, অ্যান্ড often is his gold complexion dimmed, and every fair from fair sometime declines, by chance or nature's changing course untrimmed। অর্থাৎ এই যে কবি বললেন, যে কোনো মানুষ, যে কোনো প্রাণী, যে কোনো বস্তু প্রাকৃতিক নিয়মে কিন্তু পরিবর্তনশীল। এই দুটো
কোয়াট্রেনের মাধ্যমে কবি কবিতার সম্বন্ধে কিছু কথা বললেন। তবে যাই এর পরে যেটা আমাদের জানতেই হবে, যে কবি বলে গেলেন স্যালাই কম্পেয়ার দি, এতক্ষণ তো পড়ে তোমাদের প্রশ্ন আসবে যে স্যার প্রথম থেকে পড়েন স্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে বলে দুটো কোয়াট্রেন পড়ানো হলো, স্যার কে দি আমরা তো বুঝলাম না, কে ইউ, তুমি, আপনি, কে স্যার? বাস্তব এই সনেটটি কবি যাকে উদ্দেশ্য করে লিখেছিলেন, যে বন্ধুকে উদ্দেশ্য করে লিখেছিলেন, তার পরিষ্কার বা ক্লিয়ার আমরা নাম হয়তো বলবো, কিন্তু তিনি সেই মানুষ এটা অনেক সমালোচনা আছে, থাকবে। তবু তার যে প্রিয় বন্ধু যাকে উদ্দেশ্য করে তার লেখা ইয়াং ফ্রেন্ড, তার নাম শর্টে বলা হয় মিস্টার ডব্লিউ স্টপ এইচ, অর্থাৎ মিস্টার ডব্লিউ এইচ। তিনি কে না, তিনি ছিলেন থার্ড আর্ল অফ সাদাম্পটন, তার নাম ছিল মিস্টার হেনরি রিথোসলে। কেউ কেউ বলেন এই ইয়াং বন্ধুটি বা ইয়াং ফ্রেন্ডটি শেক্সপিয়ারের জীবনে প্রচুর প্রভাব ফেলেছিলেন, অর্থাৎ শেক্সপিয়ারকে প্রচুরভাবে সাহায্য করেছিলেন। তাই শেক্সপিয়ারের মতো মানুষ তিনি তো কৃতজ্ঞ নন, কৃতজ্ঞ। তাই কৃতজ্ঞতা তিনি প্রকাশ করতে গিয়ে বন্ধুকে তার কবিতাকে অমর করে রাখতে চাইছিলেন, যে বন্ধু আমি আমার কবিতার মধ্যে, আমার লেখনীর মাধ্যমে, আমার সৃষ্টির মাধ্যমে আমি তোমাকে অমর করে রাখতে চাই, অর্থাৎ আমার কবিতা যতদিন থাকবে তুমি ততদিন আমার কবিতায় মানুষের স্থান পাবো, পরের দিকে আমরা গেলে পাবো। যাক, সেকেন্ড কোয়ার্ট্রেন মোটামুটি তোমাদের ক্লিয়ার হলো। এবার আমরা আসবো থার্ড কোয়ার্ট্রেন, খুব ইন্টারেস্টিং। কবিতার শুরুটাই একটু আমাদের চমকে দেবে, বা থার্ড কোয়ার্ট্রেন স্টার্টিং দেখো, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। কবি এতক্ষণ তো সামার নিয়ে অনেক কথাই বললেন, সামার পরিবর্তনশীল, একটা সময়ের পর সামার চলে যাবে, গরম ঋতু কমে যাবে। হঠাৎ কবি কী করে বন্ধুকে বলছেন? বন্ধু তো আমাদের মতো মানুষ, সেও তো রক্ত মাংসে করা প্রাণী। তাকে বলছে যে দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হে বন্ধু তোমার চিরন্তন গরম, তোমার চিরন্তন যৌবন, চিরন্তন সৌন্দর্য কখনো ফেড হবে না, কখনো মলিন হবে না, ম্লান হবে না। তাহলে বন্ধু কি কোনোদিন বুড়ো হবে না? সব দিনই ইয়াং থেকে যাবে? হ্যাঁ, হয়তো শেক্সপিয়ার চোখে থেকে যাবে, আর্ট শিল্পের মতো সব দিনই চিরন্তন তিনি থেকে যাবেন। নর লস পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, লস্ট পজেশন। এখন দেখো ওস্ট, ওস্ট বলতে তুমি যে পজেস করেছো, অধিকার তোমার যে দখলে আছে, তোমার মধ্যে যে ক্ষমতা আছে, তুমি নিজস্ব যে গুণে এসছো, রূপ নিয়ে এসছো, তোমার এটা সৌন্দর্য সব দিন থাকবে, এটা কখনো ক্ষয় হবে না। নর শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড। এখন ডেথ মানে মৃত্যু, চিরন্তন জিনিস এবং চিরন্তন সত্য, জন্মালে মানুষকে মরতেই হবে, যে কোনো প্রাণীকে মরতে হবে। ডেথ কি করে না, ডিমান্ড করে, দাবি করে, তোমার সময় হয়েছে তুমি চলে এসো। ডেথ সবকেই নিয়ে। কবি কীভাবে সাপোর্ট করছেন বন্ধুর ইউথ এবং বিউটিকে, যে বন্ধু মৃত্যু ব্র্যাগ করতে পারবে না, মৃত্যু প্রাউড ফিল করতে পারবে না, মৃত্যু গর্ব দেখাতে পারবে, মৃত্যু অহংকার দেখাতে পারবে না, এই তোমার টাইম হয়েছে তুমি চলে এসো। অর্থাৎ মৃত্যু তোমার কাছে হার মেনে যাবে, মৃত্যু তার দম্ভ তোমাকে দেখাতে পারবে না, অর্থাৎ তুমি অমর থাকবে। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট। ইটার্নাল লাইন্স কেন? কবি ধরেই নিয়েছেন যে তার কাব্য বা তার কবিতা সব দিন চিরন্তন হয়ে থাকবে। ইটার্নাল লাইন্স, চিরন্তন লাইনগুলো, কবিতার লাইনগুলো, তার যে অনুভূতি, কবি হিসাবে তিনি যা যা ভেবেছেন সবাই তো চায়। আমাদের রবি ঠাকুরও বলেছিলেন যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তো এখানে শেক্সপিয়ারও চাইছেন যে আমার কবিতার লাইন অমর হয়ে থাকবে, পাঠককুল আমার কবিতা পড়বে, আমার কবিতা পড়বে মানে আমার বন্ধুকে জানবে। এটা গেল থার্ড কোয়ার্ট্রেন। এইবার ইন্টারেস্টিং জায়গা, লাস্ট দু লাইন, যেটাকে আমরা বলেছিলাম প্রথমে কাপলেট বা রাইমিং কাপলেট। কি সুন্দর মিল দেখো। সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর আইজ ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। আবার পড়ছি, সো লং
as men can breath or eyes can see, so long lives this, and this gives life to thee. অর্থাৎ মানুষ যতক্ষণ ব্রেথ শ্বাস নিতে পারবে অর্থাৎ বেঁচে থাকবে, যতক্ষণ আইজ ক্যান সি আমাদের চোখ দুটো দেখতে পারবে, অর্থাৎ যতক্ষণ মানুষ বেঁচে থাকবে এবং পড়াশোনা করবে, ততক্ষণ আমার এই কবিতার লাইনগুলো তাদের কাছে উজ্জ্বল হয়ে স্মরণীয় হয়ে থাকবে। আর পড়তে যাওয়া মানে কি করবে? দিস গিভস লাইফ টু দি, যে হে বন্ধু, আমার এই কবিতার লাইনগুলি তোমাকে নূতনভাবে জীবন দান করবে। অর্থাৎ কবি তার কবিতার মাধ্যমে, তার এই সনেট 18-এর মাধ্যমে বন্ধুকে তিনি চাইছিলেন ইমমর্টালাইজড করতে। এটা প্রকাশ পেয়েছে সনেট 18। খুব সুন্দর কবিতা, তোমরা আবার পড়বে, বারবার পড়বে, দুবার তিনবার ধরে পড়বে। পড়ার পরে যদি কোনো সমস্যা তোমাদের মনে হয় যে এই লাইনটা স্যার ক্লিয়ার হয়নি, স্যার এই ওয়ার্ড মিনিংটা বোধ হয় আপনি এইখানটা বলে গেছেন, একটু হালকা অমিট করে গেছে, ছেড়ে গেছেন, স্যার আরেকবার রিপিট করুন না, কমেন্ট করবে, আমি নিশ্চয়ই উত্তর দেবো তোমাকে। কবিতা পড়ার শেষে একটা জিনিস তোমাদের অনুসরণ করতে হবে, যে রাইম স্কিম, অর্থাৎ কবি এই কবিতার মধ্যে ছন্দটা কেমনভাবে সুন্দর বজায় করেছেন। দেখো, প্রথম লাইন যেটা পড়লাম আমরা, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তোমরা বইটা ফলো করো। থার্ড লাইন, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ ফার্স্ট লাইনের সঙ্গে কবি থার্ড লাইনের মিল রেখেছেন, ছন্দের মিল। আবার দেখো, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, আমরা ফোর্থ লাইনে আসছি ফার্স্ট কোয়ার্টারে, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেথ। এইভাবে তোমার রাইম সিমটা ফলো করবে, দেখবে বুঝতে পেরে যাবে। এ বি এ বি, পরে যখন সেকেন্ড কোয়ার্টারিং যাব আমরা, দেখবে সি ডি সি ডি। থার্ড কোয়ার্টারিং যখন যাব সেটা হবে ই এফ ই এফ। লাস্ট যে দুটো রাইমিং কাপলেট বা রাইমস, সেখানে পাবো জি জি। অর্থাৎ কি ই এফ স্যার বললেন, কি এ বি সি ডি, তা নয়, এ বি এ বি। অর্থাৎ প্রথম লাইন যদি এ হয়, দ্বিতীয় লাইনটা হচ্ছে বি, তৃতীয় লাইনটাকে এ ধরে নাও, চতুর্থ লাইনটাকে ধরো আবার ঘুরে বি, তাহলে এ বি এ বি তোমার হয়ে গেল। একইভাবে সেকেন্ড কোয়ার্টার তাই করবে, সিডি সিডি, অর্থাৎ সেকেন্ড কোয়ার্টারের ফার্স্ট লাইন যেটা ম্যাচিং ওয়ার্ড দেখো তুমি থার্ড লাইনে পাবে, সেকেন্ডে যেটা পেয়েছো সেটা ফোর্থে পাবে, তার মানে সিডি সিডি, এইভাবে দেখে এসো। আর লাস্ট যে রাইম কমপ্লিট দেখো, আইজ ক্যান সি, লাস্ট লাইনের লাস্ট দুটো শব্দ দেখো, লাইফ টু দি, এই যে সি আর দি, এগুলো হচ্ছে রাইমিং কাপলেট। প্রশ্ন আসে যে রাইমিং কাপলেটটা কি স্কিমে আছে, বলবে এ বি এ বি, সিডি সিডি, ইএফ ইএফ, জি জি, এইটুকু জেনে